পৃথিবীর তিন পরাশক্তি আমেরিকা, চীন আর ভারত। সবার নজর এখন বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিনের দিকে। কেন হঠাৎ করে এই প্রবাল দ্বীপটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো? সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার যতটা নাটকীয় ছিল, তার চেয়ে বেশি চমকপ্রদ ছিল তার জামিন। 12 ফেব্রুয়ারির নির্বাচনের 2 সপ্তাহের মধ্যে 1 ডজনের বেশি আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে। সঙ্গে নেতাকর্মীদের প্রতি দলীয় সভানেত্রীর সক্রিয় হবার আহ্বান তো আছেই। বিএনপি ক্ষমতায় আসার পরের 2 মাসে রাজনৈতিক পরিস্থিতি দিচ্ছে। সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংবাদ, যাই এমন এক সংবাদ যা শুনলে চোখ কপালে উঠবে। পর্দার আড়ালে খেলা দেখিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশে আসবে শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকানো আদতেও কারো পক্ষে সম্ভব কিনা, যারা ফিরতে দেবে না তারাই বিপদে পড়বে। খেলা যে এখন কোন লেভেলে চলছে তারেক জিয়া এখনো বুঝে উঠতে পারছে না। গতকালকে ভারতের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য একটি জরুরি বৈঠক বসেছে। শেখ হাসিনা কখন কিভাবে বাংলাদেশে ফিরে আসবে সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনাদের মনে থাকতে পারে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা একটি মামলা করেছিলেন। সেই মামলাটির শুনানির দিন সম্ভবত এগিয়ে আসছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় যে এই সরকার অবৈধ, বৈধ প্রধানমন্ত্রী তিনি এখন গিয়ে ক্ষমতা দেবেন। যদি এই রায় বেরোয় তাহলে ভারতবর্ষ তার 7 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে বসবে। তিনি বলেছিলেন যে বাংলাদেশে অক্সিজেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাতের বেলা বলতেছে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতে। বর্তমান আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ জনগণই ফিরাবে, এটাই হচ্ছে আওয়ামী লীগ। ভারত সাধারণ জনগণ কি বলছে দেখেন নাই? শেখ হাসিনার আমলে এগুলো ছিল বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলেছে। এই সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয়, একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে তারা ক্ষমতায় দখল করেছে, আইনের পক্ষে তাদের পুরোপুরি স্বীকৃতি দেওয়া সম্ভব হচ্ছে না। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আরও একটি নতুন মন্তব্য সামনে আসলো এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি সাক্ষাৎকার হয়েছে এবং সেখান থেকে জানা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অতি তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসতে চলেছেন। দর্শক, আজকে নিউজটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দর্শক, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার যতটা নাটকীয় ছিল, তার চেয়ে বেশি চমকপ্রদ ছিল তার জামিন। 12 ফেব্রুয়ারির নির্বাচনের 2 সপ্তাহের মধ্যে 1 ডজনের বেশি আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে। সঙ্গে নেতাকর্মীদের প্রতি দলীয় সভানেত্রীর সক্রিয় হবার আহ্বান তো আছেই। বিএনপি ক্ষমতায় আসার পরের 2 মাসে রাজনৈতিক পরিস্থিতি দিচ্ছে ভিন্ন বার্তা। সংসদে ক্ষমতাসীন দলের 100 দিনের হানিমুন পিরিয়ডেও ছাড় দিচ্ছে না বিরোধী জোট। তবে অর্থনীতির বেহাল দশা, জ্বালানি সংকট কিংবা লাগামহীন মূল্যস্ফীতির চেয়েও প্রাধান্য পাচ্ছে সংবিধান সংশোধন, গণভোট ও সংস্কারের মতো নানা বিষয়। জনপ্রত্যাশা উপেক্ষিত হওয়ায় দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ঘুরে ফিরে আসছে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব। দৈনিক ইনকিলাবের প্রতিবেদন বলছে, ভারতে থেকেই কম বিতর্কিত নেতাদের দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ পরিচালনার চেষ্টা করা হচ্ছে। এতে ব্যয় ছাড়িয়ে যাবে কয়েকশো কোটি টাকা। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে কাজ করছে কয়েকশো কন্টেন্ট ক্রিয়েটর। গেল 8 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল। আইন পাশের পর পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে নেতাকর্মীদের সক্রিয় হবার নির্দেশ দেন হাসিনা। এতে বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। যদিও মাঠের রাজনীতিতে ফেরার পুরনো পরিকল্পনা বদলে এখন আবার নতুন করে ছক কষতে হচ্ছে দলটির নেতাকর্মীদের। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ভারতে অবস্থান করা 2 জন সাংগঠনিক সম্পাদক জানান, তৃণমূল নেতাকর্মীদের সাথে অভ্যন্তরীণ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছেন তারা। নিয়মিত অনলাইন মিটিং করছেন শেখ হাসিনা, দিচ্ছেন দিক নির্দেশনা। সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ, এই 4 স্তরের স্থানীয় সরকার নির্বাচনে দলকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। সাংবাদিক মাহবুব কামালের মতে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূসের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া গেলে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত জনগণ। নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ বেশি হওয়ায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো অবশ্যম্ভাবী। সম্প্রতি তারেক জিয়া তার একটি রাজনৈতিক বক্তব্যে দাবি করেছেন, 1979 সালে স্বয়ং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দিয়ে বলেছিলেন, যাও বাবা ঝাঁপাইয়া পড়ো। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। স্বাভাবিকভাবেই
মাওলানা হামিদ খান ভাসানী 1976 সালে মারা গেছেন, আমরা জানি। তাহলে কবর থেকে উঠে কিভাবে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দেওয়া যায় সেটি তারেক জিয়া ভালোভাবে বলতে পারবেন। তবে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে ইতিহাস বিকৃতি এবং একের পর এক মিথ্যাচারই হচ্ছে বিএনপির মূল পুঁজি। আওয়ামী লীগ খারাপ, কিন্তু বিএনপির জামায়াত জঘন্য। এর কারণ আওয়ামী লীগের সমৃদ্ধ একটা ইতিহাস আছে, মুক্তিযুদ্ধ নিয়ে অন্ততপক্ষে তাদেরকে মিথ্যা কথা বলতে হয় না। বরং আওয়ামী লীগ তখনই বিপদে পড়ে যখন মুক্তিযুদ্ধকে তারা উপেক্ষা করে, যখন মৌলবাদীদের সাথে এক টেবিলে বসে তাদেরকে তোষণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মাদ্রাসায় রূপান্তর করে, তখনই কিন্তু আওয়ামী লীগের উপরে বিপদ নেমে আসে। অপরদিকে বিএনপি তার চিরাচরিত স্বভাব, এখান থেকে ওখান থেকে মানে সব জায়গা থেকে টোকায়, রাজনীতিবিদদের টোকায়। তো সেই যারা টোকাটুকি করে তাদেরকে যেন কি বলা হয় আমরা জানি, সেদিকে আর না যাই। বিএনপির রাজনীতি এটাই আর কি, আওয়ামী লীগের বিরোধিতা করে তাদেরকে টিকে থাকতে হয় এবং টিকে থাকতে হবে। আমার বক্তব্য, আমাদের দেশের জনগণের দায়িত্ব কী? এরকম একের পর এক মিথ্যাচার, জিয়াউর রহমানকে উঁচু করার জন্য বঙ্গবন্ধুকে খাটো করা এবং সরাসরি যে প্রতারণাগুলো রয়েছে সেই বিষয়ে জনগণ কী ভাবে বা দেখে, আমরা জানি জনগণ কী ভাবে বা কী দেখে। আওয়ামী লীগকে বারবার প্রাসঙ্গিক করেছে কিন্তু বিএনপির এই মিথ্যাচারের রাজনীতি, ব্যর্থতার রাজনীতি। এই তারেক রহমান কিন্তু বাংলাদেশে খাম্বা দিয়ে বেড়াতো, অর্থাৎ খাম্বা দেব তার দেব না, বিদ্যুৎ দেব না, প্রলোভন। এখন সেই একই ব্যবসা ভিন্নভাবে অব্যাহত রেখেছে, অর্থাৎ কাউকে কৃষকদের জন্য বিশেষ কার্ড, ফ্যামিলি কার্ড দেবে, কিন্তু টাকা থাকবে না। টাকা দেওয়ার জন্য বা প্রণোদনা দেওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। তারেক জিয়া তো বা তার দলের অন্যান্য নেতাকর্মীরা একের পর এক উন্নয়ন অগ্রগতির দিকে আঙুল তুলেছেন। আমাদের মেট্রো রেল চাই না, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চাই না, আমাদের এটা চাই না, ওইটা চাই না, চাই শুধু খাম্বা। যাই হোক, বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে অনেক সময় সহ্য করে, কিন্তু এটা সব সময়ের জন্য না, মেনে নেয় না। এটা ইতিহাস বলছে বারবার, কিন্তু এরা ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছে। তারেক রহমান নিজেও তো যে সময়গুলো প্রবাসী ছিলেন সেটাকে পালিয়ে থাকা বলবো, কিন্তু মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন থেকে রাজনীতিতে ফিরে কী চমক দেখাবেন তার নমুনা তিনি দেখিয়ে দিয়েছেন। অপর একটি দল জামাত ইসলামী বিএনপির চেয়ে এক কাঠি এগিয়ে, তারা বাংলাদেশের রাজনীতিকে বিকৃতি ঘটানোর সাথে সাথে ধর্ম নিয়ে ব্যবসা করে। তো এই ধর্ম ব্যবসায়ী শ্রেণী যে গত ইলেকশনে জান্নাতের টিকিট বিক্রি করতে আসলো এবং এই দেশের মানুষ সেটি কীভাবে প্রত্যাখ্যান করেছে তাও আপনারা জানেন। সর্বশেষ একটি বক্তব্য এই জামাতের আমির জুম্মা আমির দিয়েছে, শুনুন তার মুখ থেকে। এই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন, এখানে শুধু শিক্ষিত ছাত্ররা আর আমাদের মতো রাজনীতিবিদরাই আন্দোলন করে নাই, জীবন দেয় নাই। আপনাদের দুয়ে মাহবুদের মেহেরবানি 1400-র মধ্যে মিনিমাম 1200 শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। দেখলেন তো মিথ্যাচারের নমুনা। সে প্রায় 1200-1300 তাদের ভাষায় শহীদদের বাড়িতে নাকি গেছে। আমরা জানি টেকনাফ থেকে তেতুলিয়া, মংলা থেকে তামাবিল, এই যে 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এই 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট থেকে 2026 সালের আজকের দিন অর্থাৎ 15ই এপ্রিল পর্যন্ত 618 দিন। এই 618 দিনে সে কিভাবে তাদের জুলাই যোদ্ধাদের বাড়ি বাড়ি গেল, যেখানে তারা দাবি করে 1500-1600 নিহত হয়েছেন। সংখ্যাটা একদম টেনে টুনে যদি আপনি 1000-এও আনেন, তাহলে আপনি বলেন তো 618 দিনে কিভাবে 1000 শহীদের বাড়িতে এই জুম্মা আমির গেল। আর যদি যাবেই, ধরলাম একদিনে 1.5 বাড়ি বা 2 বাড়ি করে সে গেছে। পৃথিবীর 3 পরাশক্তি আমেরিকা, চীন আর ভারত, সবার নজর এখন বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিনের দিকে। কেন হঠাৎ করে এই প্রবাল দ্বীপটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো? শেখ হাসিনার পতনের পেছনে কি সত্যি এই দ্বীপের হাত ছিল? আর নতুন সরকার কি পারবে এই 3 মাতব্বরের হাত থেকে দেশের সবচেয়ে সুন্দর দ্বীপটিকে বাঁচাতে? আগামী 50 বছর পুরো এশিয়ার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশের এই মাত্র 8 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপটিকে কেন্দ্র করে। চারদিকে নীল জলরাশি আর সাদা বালুর এই মায়াবী রূপের আড়ালে এখন চলছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এক ভূ রাজনৈতিক ছক। সেন্ট মার্টিন এখন আর কেবল কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি এখন পরাশক্তিদের রিমোট কন্ট্রোল, যার হাতে এই রিমোট থাকবে। পুরো বঙ্গোপসাগর আর এশিয়ার ব্যবসা বাণিজ্য চলবে তার ইশারায়। আজকের এই বিশ্লেষণে আমরা জানবো সেন্ট মার্টিন নিয়ে পর্দার আড়ালে আসলে কি ভয়ঙ্কর খেলা চলছে। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি এখন আর নিছক কোনো সাধারণ জায়গা নয়, এটি এখন গ্লোবাল পলিটিক্সের কেন্দ্রবিন্দু। একদিকে ওয়াশিংটনের ভেতরে ভেতরে পাকানো কূটনীতির জাল, অন্যদিকে বেজিংয়ের নিজেদের অস্তিত্ব বাঁচানোর মরণ কামড়, আর ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা নয়াদিল্লি নিজেদের 7 সিস্টার্স বাঁচাতে চরম অস্বস্তিতে মাঠে নেমেছে। এই 3 মহাক্ষমতাধর দেশের দড়ি টানাটানি ঠিক
মাঝখানে পড়ে এখন রীতিমতো চিড়ে চ্যাপ্টা হওয়ার দশা বাংলাদেশের। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে যে কোনো কৌশলে এই দ্বীপের দখল নিতে চায় তারা। ছলে বলে কিংবা কৌশলে যেভাবেই হোক বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চাই। শেখ হাসিনার পতনের পর সারা দুনিয়ার খবরে একটি নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছিল, তা হলো সেন্ট মার্টিন। গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্রের হাতে এই দ্বীপটি তুলে না দেওয়ার কারণেই নাকি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। সে সময় এমন কথাও রটেছিল যে যারা নতুন ক্ষমতায় আসবে তারা হয়তো এই দ্বীপ অন্যের হাতে